আগামী নভেম্বরে ঢাকায় বসতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসর। চলুন সাফকে সামনে রেখে আমরা সাফ অঞ্চলের অর্থাৎ দক্ষিণ এশিয়ার দলগুলোর বাস্তবতা দেখার চেষ্টা করি এবং দলগুলোর পারফরমেন্স এবং সার্বিক মানটা কেমন তা দেখে আসি। সাউথ এশিয়ার ফুটবলের দেশগুলো মূলত তিনটা ধারায় বিভক্ত। নাম্বার ওয়ান, ফাইভ লাইনে প্রচুর প্রবাসী ফুটবলার আছে, কিন্তু সে অর্থে পরিকল্পনা খুবই কম। নাম্বার টু, সম্পূর্ণ প্রবাসী নির্ভর দল। নাম্বার থ্রি, সীমিত খেলোয়াড়ের ভান্ডার সত্যিকার অর্থে। নাম্বার তিনে, এই জোনে সবগুলো দেশই রয়েছে, এর মধ্যে ইন্ডিয়া কিছুটা ডিফারেন্ট অ্যান্ড এগিয়ে রয়েছে। চলুন শুরুতে নাম্বার ওয়ান নিয়ে আলোচনা করি। প্রচুর প্রবাসী সম্পদ, কিন্তু কাজে লাগানোর সামর্থ্য কম। এই তালিকায় ভারত এবং বাংলাদেশের নামই সবার আগে আসে। ইউরোপ এবং আমেরিকায় দুই দেশেরই ভালো মানের প্রবাসী ফুটবলার রয়েছে প্রচুর, কিন্তু তারা এখনো সেই সম্পদকে পুরোপুরি কাজে লাগাতে পারেনি। প্রথমে যদি আমরা ভারতের কথা বলি, তাদের গ্রাসরুট ফুটবল যথেষ্ট উন্নত, সংগঠিত লিগ ব্যবস্থা তাদের রয়েছে, দেশ জুড়ে অনেকগুলো ভালো মানের একাডেমিও আছে এবং সেখান থেকে রেগুলার বেসিসে ফুটবলারও উঠে আসতেছে। কিন্তু সমস্যা হলো, এই ব্যবস্থায় তৈরি হওয়া অধিকাংশ খেলোয়াড় একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে। তাদের একমাত্র লক্ষ্য আইএসএল পর্যন্ত যাওয়া। আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে হলে এই মেন্টালিটির পরিবর্তন খুবই জরুরি। অন্যদিকে প্রবাসী ফুটবলারদের ক্ষেত্রে ইন্ডিয়ার সবচেয়ে বড় বাধা তাদের নাগরিকত্ব আইন। এদের পলিসিতে দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না। ন্যাশনাল টিমে খেলতে হলে একজন প্রবাসীকে ভারতীয় নাগরিকত্ব নিতে হবে এবং তার জন্য ভারতে অন্তত 1 বছর বসবাস করতে হয়। ফলে অনেক প্রবাসীর কাছে বিষয়টি অত্যন্ত কঠিন হয়ে যায়। বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। বাংলাদেশ দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে, যার ফলে ইতোমধ্যেই কয়েকজন প্রবাসী ফুটবলার ন্যাশনাল টিমে যোগ দিয়েছেন। কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো এখানকার ফুটবল কালচার। অনেকেই মনে করেন প্রবাসীরা যেন হঠাৎ উড়ে এসে জুড়ে বসেছেন, অথচ বাস্তবতা হলো বাংলাদেশ নিজেও তেমন ভালো মানের খেলোয়াড় তৈরি করতে পারে না। দেশের গ্রাসরুট ব্যবস্থা অত্যন্ত দুর্বল, সংগঠিত লিগ কাঠামোরও অভাব রয়েছে। এই ব্যবস্থায় স্বাভাবিক প্রতিভা ছাড়া আর তেমন কোনো মানসম্মত ফুটবলার উঠে আসার সুযোগ একেবারেই নেই। একদিকে নিজেদের ভালো মানের খেলোয়াড়ের ঘাটতি, অন্যদিকে প্রবাসী ফুটবলার এলেই আপত্তি। এটি সত্যিই অদ্ভুত একটা বিষয়। সারা বছর গ্রাসরুট উন্নয়নের কোনো আলোচনা থাকে না, কিন্তু প্রবাসী ফুটবলার এলে হঠাৎ গ্রাসরুটের কথা মনে পড়ে আমাদের সাবেক ফুটবলারদের। তবে পরিস্থিতি ধীরে ধীরে বদলাচ্ছে। নতুন কোচ এবং কোচিং প্যানেল প্রবাসী ফুটবলারদের বিষয়ে যথেষ্ট আন্তরিক। এখন দেখার বিষয় ভবিষ্যতে কি হয়। নাম্বার দুইয়ে থাকা সম্পূর্ণ প্রবাসী নির্ভর দল, এখানে আছে শ্রীলঙ্কা এবং পাকিস্তান। শ্রীলঙ্কা এবং পাকিস্তান ন্যাশনাল টিমের স্কোয়াডের বড় একটি অংশ জুড়েই প্রবাসী ফুটবলারদের নিয়ে গঠিত, আর এই প্রবাসী ফুটবলারদের মধ্যে রয়েছে ভালো মানের অনেক খেলোয়াড়ও। প্রথমে যদি আমরা শ্রীলঙ্কার কথায় আসি, তারা প্রবাসী ফুটবলার দলে অ্যাড করার পর থেকেই তাদের পারফরমেন্সের গ্রাফ ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী। এশিয়ান কাপ বাছাই পর্বে তারা 3টি ম্যাচে জয় পেয়েছে, এমনকি এশিয়ান কাপে খেলার সম্ভাবনাও তাদের তৈরি হয়েছিল। অন্যদিকে পাকিস্তানের চিত্র কিছুটা ভিন্ন। বিশ্বের একমাত্র দলগুলোর একটি যারা প্রবাসী ফুটবলার অন্তর্ভুক্ত করেও দীর্ঘদিন উল্লেখযোগ্য কোনো সাফল্য পায়নি। তবে সর্বশেষ তারা 4 জাতি টুর্নামেন্টে তারা দাপটের সঙ্গে চ্যাম্পিয়ন হয়েছে। ধীরে ধীরে তারা আবার ছন্দে ফিরছে। তাই আগামী সাফ চ্যাম্পিয়নশিপে দুই দলই ফেভারিট হিসেবে বিবেচিত হওয়ার কথা। মজার বিষয় হলো, এই দুই দেশেরই ঘরোয়া ফুটবলের অবস্থা অত্যন্ত নাজুক। রেগুলার লিগ হয় না, আর হলেও সেটিকে পেশাদার লিগ বলা বেশ কঠিন। নামকা ওয়াস্তে লিগ পরিচালিত হয়, এমনকি ঘরোয়া কাঠামো থেকে প্রবাসী ফুটবলারদের চ্যালেঞ্জ জানাতে পারে এমন মানের খেলোয়াড়ও তারা তৈরি করতে পারতেছে না। নাম্বার 3-এ থাকা সীমিত খেলোয়াড়ের ভান্ডার, এই লিস্টে রয়েছে নেপাল, ভুটান এবং মালদ্বীপ। এই 3 দেশেরই প্রধান সমস্যা হলো তাদের না রয়েছে শক্তিশালী গ্রাসরুট, না রয়েছে উল্লেখযোগ্য প্রবাসী ফুটবল সম্পদ। ফলে তাদের খেলোয়াড়ের ভান্ডার খুবই সীমিত। তাই বড় কোনো নাটকীয় পরিবর্তন না ঘটলে তারা দক্ষিণ এশিয়ার নিচের সারির দল হিসেবে হয়তো থেকে যাবে। প্রথমে যদি আমরা নেপালের কথা বলি, তাদের ইতিবাচক দিক হলো ঘরোয়া লিগের অনেক ফুটবলার বিদেশি লিগে খেলতে যায়, এটি তাদের জন্য অনেক বড় সুবিধা। বিশেষ করে গত মৌসুমে বাংলাদেশের লিগেও বেশ কয়েকজন নেপালি ফুটবলার খেলেছেন, তবে তাদেরও উল্লেখযোগ্য প্রবাসী সম্পদ নেই, আর ঘরোয়া ফুটবল থেকেও খেলোয়াড়ের সরবরাহ একেবারে সীমিত।
ভুটানের ঘরোয়া ফুটবলও ছোট পরিসরের, মাত্র একটি স্তরের লিগ রয়েছে, তবে তারা নিজেদের লিগকে প্রতিযোগিতামূলক করতে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি ফুটবলার খেলাচ্ছে। তাদের লিগে 14 জন পর্যন্ত বিদেশি ফুটবলার নিবন্ধন করা যায়, ফলে ভুটানি খেলোয়াড়দের টিকে থাকতে হলে কম্পিটিশন করেই টিকে থাকতে হয়। বাংলাদেশের মতো সুযোগ না পেলেই আন্দোলন করার কোনো সুযোগ তাদের দেশে নেই। এই 3 দেশের মধ্যে যার ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে কম পরিকল্পনা চোখে পড়ে সেটি হলো মালদ্বীপ। বর্তমান পরিস্থিতি বিবেচনায় ফুটবলে দেশটি ধীরে ধীরে আরও পিছিয়ে পড়ার আশঙ্কায় রয়েছে। এটাই ছিল দক্ষিণ এশিয়ার 7টি দলের বর্তমান বাস্তবতা, তাদের চিন্তাভাবনা এবং ফুটবল ব্যবস্থাপনার সংক্ষিপ্ত চিত্র। নিজেদের মানসিকতা এবং ব্যবস্থাপনার পরিবর্তন না আনলে সাউথ এশিয়ার ফুটবল কখনোই কাঙ্ক্ষিত লেভেলে এগুতে পারবে না। প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্ত করার পাশাপাশি ঘরোয়া ফুটবল কাঠামোকেও সমান গুরুত্ব দিয়ে গড়ে তুলতে হবে। সবকিছু যদি একটি সুসংগঠিত পরিকল্পনার মাধ্যমে পরিচালিত হয় তবেই প্রকৃত সাফল্য আসবে। ধন্যবাদ সবাইকে।